নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের স্বাগত জানাই। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি তেজ বলে যে তেজ আর কি সুধার বাবার সেই বাসনগুলো ফেরত এনেছে। সুধা দেখে তো এটা খুব খুশি হয়ে যায়, বলে এটা তো আমার বাবার মিনে করা কাজের কাঁসার বাসন। তেজ তখন বলে আজ থেকে এই বাসনেই গজাননের পুজো হবে। সুধার মনটা তো খুশিতে ভরে যায়। ঠাম্মি তখন বলে আমার নজর কিন্তু তুমি এড়াতে পারোনি বৌমা, তুমি এই বাসনগুলোকে বিক্রি করে আমার মায়ের পুষ্পরাগের নেকলেসটা ফেরত এনেছো। আর তেজ দাদু ভাই তোমার বাবার এই বাসনগুলো ফেরত এনে তোমার বাবার মান রক্ষা করেছেন, তোমার বাবার স্মৃতিটুকু তোমাকে ফেরত দিয়েছে। এটা হচ্ছে তোমার পুরস্কার। আর এই বাসনে আজ থেকে গজাননের পুজো হবে। তেজের মা কাকিমা সবাই তো বাসনটা দেখে খুব খুশি হয় যে কি সুন্দর বাসন। সুধা তখন বলে যে এটা আমার বাবার হাতে তৈরি করা মিনে করার কাঁসার বাসন। এটা শুনে তো তেজের বাড়ির লোক সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি বলে তবে হ্যাঁ, আজ থেকে কিন্তু এই বাসনের উপর তোমার আর অধিকার নেই, এই বাসন কিন্তু গজাননের। এটা শুনে তো সুধার মন আনন্দে ভরে যায়। সুধা বলে এই বাসন যে আপনি নিয়ে এসেছেন এটাই তো অনেক মা, আর গজাননের জন্য আপনি এই বাসন পছন্দ করেছেন, এটাই তো সব থেকে বড় পাওনা ঠাম্মি। এর থেকে আনন্দের আর কি হতে পারে বলেই সুধা ঠাম্মিকে প্রণাম করতে যায়। ঠাম্মি বলে একদম না, গজাননের সামনে আমাকে প্রণাম করতে হবে না। ঠাম্মি বলে আজকে দাদু ভাইয়ের জন্যই তুমি তোমার বাবার বাসন ফিরে পেয়েছো নাথ বৌমা, ধন্যবাদ তুমি ওকে বলো। সুধা তখন তেজের দিকে তাকিয়ে থাকে। পুজো শুরু হয়ে যায়। পুজোর পরে সুধা সবাইকে প্রসাদ দেয়। তেজকে প্রসাদ দিতে গিয়ে বলে আমি জানি আপনি আমার পেছনে গুপ্তচর লাগিয়েছেন। তেজ তখন হাসতে হাসতে বলে কি গুপ্তচর, আমার কি কোনো খেয়ে দিয়ে কাজ কাম নেই নাকি? সুধা তখন বারবার বলতে থাকে আপনি তো লাগিয়েছেন, না হলে ঠাম্মি কীভাবে জানতে পারলো যে এই বাসনগুলো আমি দোকানে বিক্রি করে নেকলেসটা নিয়ে এসেছি? তেজ তখন বলে আমি নয়, আপনি মহান সাজার চেষ্টা করছেন, সেই কারণেই তো এরকমটা করলেন। আর আপনি এটাও জানেন যে ঠাম্মি এটা জানতে পারলে বাসনটা ঠিক ফিরিয়ে আনবে। তেজ বলে নেকলেসও ফেরত এলো, বাসনগুলোও চলে এলো, আপনার কোনো লস হলো না। এরকম কথাবার্তা চলতে থাকে দুজনের মধ্যে। সুধা তেজের মধ্যে কথা চলতেই থাকে। তেজ বলে আপনার মতো ঠগের কাছ থেকে আর কী আশা করতে পারি? সুধা বলে রাতে আপনি আমাকে আটকে রাখলেও দিনে কিন্তু আটকাতে পারবেন না। সুধা তখন যেতে গেলে তেজ আবারও তার হাতটা ধরে আটকে নেয়। ওই দিক থেকে ছোট কাকা কিন্তু সবটা লক্ষ্য করে। ছোট কাকা বলে যে ভাইপো, বড়রা এখানে আছে তো একটু সামলে। তেজ তখন সুধার হাতটা ছেড়ে দেয়। তেজের ভাইও পিছনে লাগে, বলে যে কি হয়েছে বলতো তোর, তুই কি এইবারে নিয়ম নীতি সব ভুলে গেছিস? তরিতা এদিকে মনে মনে ভাবতে থাকে কোথায় ভাবলাম এই দুজনের মধ্যে ভাঙন ধরবে, না এরা তো দুজন দুজনের প্রতি চিপকে যাচ্ছে আস্তে আস্তে। তখন সবাই ঠাম্মি বলে ঠিক আছে চলো সবাই, পুজো হয়ে গেছে বলে সবাই চলে যায়। এদিকে দেখা যায় জ্যোৎস্নার ফোনে কারো যেন একটা ফোন আসছে, আর জ্যোৎস্না বারবার করে ফোনটা কেটে দিচ্ছে। জ্যোৎস্না মন্দিরে পুজো দিতে যাওয়ার নাম করে ঠাম্মির পারমিশন নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ঠাম্মি সুধাকে ডেকে বলে দাঁড়াও নাথ বউ, তুমি এই হারটা ফিরিয়ে এনেছো, আমি তাতে খুব খুশি হয়েছি, কিন্তু এই হারটা তোমার বাপের বাড়ি থেকে দোকানে গেল কি করে? তার মানে তোমার বাপের বাড়ির লোক নিশ্চয়ই হারটাকে বিক্রি করেছে। তো তোমার বাপের বাড়ির কাছে যখন শ্বশুরবাড়ির কোনো মান সম্মান নেই, তখন তোমার বাপের বাড়িতে তুমি আর আজকের পর থেকে পা রাখবে না, এই কথাটা তোমাকে দিতে হবে। সুধা তো এটা শুনে খুব অবাক হয়ে যায়, খুব চিন্তায় পড়ে যায়। ঠাম্মিকে কিছু বলতে গেলে ঠাম্মি কিছুতেই শোনে না, বলে তুমি আমার কথা রাখবে তবেই আমি তোমার কথা শুনবো। সুধা বলে বেশ ঠাম্মি তাই হবে, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। যে আমার ঠাম্মির এই নেকলেসটা বিক্রি করেছিল তাকে আমাকে শাস্তি দিতে হবে। এটা শুনে ঠাম্মি অবাক হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে। তেজও ওপর থেকে সবটা শোনে। এদিকে সুধার দাদা সমানে অদিতিকে ডাকছে, শার্ট খুঁজে পাচ্ছে না তাই জন্য। এদিকে তো সুধার ঠাম্মি বলে যে সুধা চলে যাওয়ার পর তো সবার নাজেহাল অবস্থা। সুধার দাদা বলে সুধার কাজটা তো কেউ সামলাতেই পারছো না। এদিকে রান্নাঘর থেকে চিৎকার করে অদিতি বেরিয়ে আসে, বলে যে এত চিৎকার করে ডাকছো কেন? এতই যদি অসুবিধে হয় তাহলে একটা কাজের লোক রেখে দাও না। এবারই কাজ করতে করতে 5 মাস খাটতে খাটতে আমার নাভির শ্বাস উঠে যাচ্ছে। সুধার দাদা আবার নেমে আসে, বলে যে আমাকে আলমারির চাবিটা দাও না, আমি শার্টটা খুঁজে পাচ্ছি না। এ নাও, ব্যাগ থেকে চাবিটা বের করে দাও। তখন অদিতি বলে সর্বনাশ, এই ব্যাগেই তো আমি সমস্ত টাকা পয়সা রেখেছি। অদিতি বলে দাঁড়াও, ব্যাগ খুলবে না, আমি হাত ধুয়ে এসে খুলছি। সুধার দাদা বলে ধুর বাবা, আমার এত সময় নেই, আমি চাবিটা নিয়ে নিই বের করে। তখন চেনটা খুলে ব্যাগ থেকে চাবিটা বের করতে যাবে কি দেখে ব্যাগের মধ্যে এতগুলো টাকার বান্ডিল। ওদিক থেকে জেঠিমাও দেখে খুব অবাক হয়। সুধার দাদা বলে অদিতির কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে? আর সেই পেছনের কথাগুলো ভাবতে থাকে যখন অদিতি রাস্তা দিয়ে সেই মোড়ের মাথায় যাচ্ছিল, সুধার দাদাও তাকে ডেকে পায়নি। অদিতি এসে তো টাকা দেখে পুরো ঘাবড়ে যায়। সুধার দাদা প্রশ্ন করতে থাকে এগুলো কি অদিতি? সুধার দাদা সাথে জেঠিমাও প্রশ্ন করতে থাকে বলো এতগুলো টাকা তোমার কাছ থেকে কোথা থেকে এলো? বাড়ি থেকে সবাই একে একে বেরিয়ে চলে আসে। সুধার দাদা তখন বলে
আমি ঠিকই ধরেছিলাম, সুধার গয়না ওই চুরি করেছে। সুধার মা ঠাম্মি শুনে তো খুব অবাক হয়ে যায়। এমনকি আমাদের বাড়ির মর্গেজের কিস্তির টাকাও ওই সরিয়েছে। সুধার দাদা বলে, ওর জন্য আজকে সুধাকেও শ্বশুরবাড়িতে অপমানিত হতে হয়েছে। বাবার হাতে তৈরি করা মিনে করা কাঁসার বাসন সব বিক্রি করতে হয়েছে। আমাদের সবার মাথা হেট হয়ে গেছে ওই বাড়ির কাজে, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে আমি ছাড়বো না অদিতি। অদিতি কান্নাকাটি করে নাটক করতে থাকে। তখন সুধার দাদা বলে, একদম মিথ্যে নাটক করবে না। অদিতি সবার কাছে কান্নাকাটি করে বলতে থাকে, আমি চুরি করিনি, দেখো কেমন আমাকে চোর বলছে। অদিতি তখন সবাইকে বলে, আমি কিন্তু লোক জড়ো করবো বলে দিচ্ছি। তখন বাইরে যেতে থাকলে সুধা তখন সেখানে চলে আসে। সুধা বলে, সারা পাড়ার লোক জড়ো করো, কারণ একটু পরেই সবাই জানতে পারবে, কারণ বাড়িতে পুলিশ আসবে। এটা শুনে তো অদিতি ঘাবড়ে যায়, বলে, কি বাড়িতে পুলিশ আসবে? তুই তোর বৌদিকে পুলিশে দিবি? সুধা সুধা বলে, অপরাধীকে শাস্তি পেতে হবে বৌদি। অদিতি বলে, আমি কোনো অপরাধ করিনি। সুধা বলে, তাহলে তুমি এই টাকাগুলো কোথা থেকে পেলে? অদিতি বলে, এই টাকাগুলো আমার। তোর দাদা কষ্ট করে এই টাকাগুলো আমাকে দিয়েছে, আমি সেগুলো জমিয়ে রেখেছি। সুধা বলে, একদম মিথ্যে কথা বলবে না তুমি, আর একদম শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না। আমার কাছে তোমার বিরুদ্ধে প্রমাণ আছে। দিয়ে সুধা সেই সিসিটিভি ফুটেজটা যেটা সে দোকান থেকে নিয়েছিল সেটা অদিতিকে দেখায়। অদিতি তো খুব ভয় পেয়ে যায়। সুধা একে একে বাড়ির সবাইকে দেখায় যে কিভাবে অদিতি গয়নার দোকানে গয়নাটা বিক্রি করেছিল। বাড়ির সবাই তো এটা দেখে খুব অবাক হয়ে যায়। সুধা বলে, বৌদি তুমি আমাকে এইভাবে মিস্টার বসু মল্লিকের কাছে চোর বানিয়ে দিলে? সুধা জেঠিমা বলে, এই জন্য তুমি বৌমা শেষ পর্যন্ত চুরি করলে? সুধা দাদা বলে, এই জন্য সেই দিন তুমি আমার ডাকে সাড়া দাওনি আর তড়িমড়ি করে চলে গেছো রাস্তা দিয়ে। সুধার বৌদি তখন সবার কাছে ক্ষমা চাইতে থাকে, সুধার কাছেও ক্ষমা চাইতে থাকে যে আমাকে ক্ষমা করে দে। সুধা তখন বলে যে ভুলের ক্ষমা হয়, কিন্তু অপরাধীর ক্ষমা হয় না বৌদি। সুধার দাদা চিৎকার করে বলতে থাকে, বলো তুমি কেন চুরিটা করলে? অদিতি তখন বলে যে আসলে সুধার তো শ্বশুরবাড়িতে অনেক আছে, তাই ভাবলাম যে আমি যদি একটা গয়না সরিয়ে নিই তো কিছু এসে যাবে না। সুধার ঠাম্মি বলে, ছি ছি বৌমা, তুমি শেষমেশ চুরি করলে? সুধার শ্বশুরবাড়ির কাছে আমাদের নাক কাটা গেল, না জানি শ্বশুরবাড়িতে সুধাকে আর কত লাঞ্ছনা সহ্য করতে হবে এটার জন্য। সুধার ঠাম্মি বলে, তুমি যেটা করেছো সেটা পাপ বৌমা। তুমি ভালো করে জানো যে বিপদে ওই পরিবার আমাদের কিভাবে পাশে দাঁড়িয়েছে। সুধার বিয়ে দেওয়ারও ক্ষমতা আমাদের ছিল না, ওই পরিবারই সমস্ত টাকা পয়সা খরচা করেছে বলে আজকে আমরা সুধার বিয়েটা দিতে পেরেছি। সুধার বৌদি তো সমানে সবার কাছে ক্ষমা চাইতে থাকে। বাড়িতে পুলিশ আসে। ঝিনুক বলে, লকাপের দুঘা যখন পড়বে না বৌদি, তখন তুমি বুঝতে পারবে। সুধার পা ধরে ক্ষমা চাইতে থাকে বৌদি। বলে, আমার একটা ছোট মেয়ে আছে। সুধা তো খুব রেগে যায়, তোর বৌদিকে উঠিয়ে বলে, তুমি এই সমস্ত জঘন্য কাজ করার আগে তৃণার কথাটা একবারও ভাবলে না? দাদার কথাই, বাড়ির কথাই, পরিবারের কথা, আমার কথা, শ্বশুরবাড়িতে আমার মান সম্মানের কথা কিছু ভেবেছিলে তুমি? সুধা বলে, চুরি করাটা তোমার স্বভাব বৌদি, তুমি এটা পাল্টাতে পারবে না। সুধার বৌদি বলে, পারবো পারবো, পাল্টাতে পারবো। দিয়ে সব টাকাগুলো সুধার হাতে দিয়ে বলে, তুই এগুলো সব নিয়ে নে, আমার লাগবে না। সুধা বলে, কিন্তু এর মধ্যে তো টাকা কম আছে বলে মনে হচ্ছে। সুধার বৌদি বলে, আমি খরচা করে ফেলেছি এখান থেকে 20,000 টাকা, আমি কথা দিচ্ছি আমি টাকাটা ফেরত দিয়ে দেবো, আর আমি কান ধরছি যে আমি কোনোদিনও আর এরকম চুরি করব না। দেখা যায় যে 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 পুলিশ যে বাড়িতে এসছে সেটা আর কেউ নয়, বিচ্ছু। তখন বাড়িতে ঠাম্মি বলে, বিচ্ছু তুই তুই পুলিশ সেজে এসেছিস? ঝিনুক বলে, তোমার মুখ থেকে সত্যিটা বের করার জন্য আমাদেরকে এই নাটকটা করতে হয়েছে বৌদি। সুধা বলে, হ্যাঁ বৌদি, এই বাড়িতে পুলিশ এনে আমি আমার এই বাড়ির আর আমার শ্বশুরবাড়ির মান সম্মান ডুবোতে পারবো না। আমি সবার সম্মানের কথা ভেবে আজকে পুলিশ ডাকলাম না, কিন্তু তুমি এরপরে যদি আবারও এই কাজ করো আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। ঝিনুকও একই কথা বলে। সুধার ঠাম্মি বলে যে একেবারে উচিত শিক্ষা দিয়েছিস তুই সুধা। সুধার বৌদি চুপ করে দাঁড়িয়ে থাকে। সুধার মা সুধাকে ডাকে। সুধা তখন মায়ের কাছে এসে বলে, না মা, আমি বসতে পারবো না, আমার তাড়া আছে। আর মনে মনে ভাবতে থাকে ঠাম্মির কথাগুলো। ভাবে যে আমি আর কোনোদিনও এই বাড়িতে আসতে পারবো কিনা জানি না, আমি যে ঠাম্মিকে কথা দিয়েছি আর সেই কথা আমাকে রাখতেই হবে। সুধা মাকে বলে যে বৌদি যে অন্যায়টা করেছে তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে মা, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। সুধা বলে, মানে রাস্তায় যেতে যেতে আর কি মনে মনে ভাবতে থাকে যে বাড়ি যাওয়ার আগে একবার ব্যাংকের অমলবাবুর সাথে আমি দেখা করে নিই। তখন ব্যাংকের অমলবাবু রাস্তা দিয়ে যাচ্ছিল, সুধাকে দেখে বলে, সুধা আপনি এখানে? সুধা বলে, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। সুধা অমরবাবুকে বলে যে আমি জানি আমাদের জন্য আপনার খুব অসুবিধে হয়েছে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি যে 1 মাসের মধ্যে আমি বাড়ির মর্গেজের টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। অমরবাবু তখন বলে যে আপনাদের বাড়ি মর্গেজের টাকা তো মিস্টার বসু মল্লিক সবটা মিটিয়ে দিয়েছেন। সুধা এটা শুনে খুব অবাক হয়ে যায়। তখন অমরবাবু বলেন, হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে উনি সমস্ত টাকাটাই মিটিয়ে দিয়ে গেছেন। সেদিন টাকার জন্য যা হলো আমি তার জন্য আবারও আপনার কাছে ক্ষমা চাইছি। অমরবাবু চলে যান। সুধা ভাবতে থাকে, যিনি আমার মুখ দেখতে চান না তার কাছ থেকে আমি কোনো সাহায্য নিতে পারবো না। আমি জানি আমি ওনার কাছ থেকে কোনো সাহায্য নিচ্ছি না বলেই উনি আমাকে ওনার সাহায্যে ঋণী করে দিচ্ছেন ওনার কাছে, কিন্তু সেটা আমি কিছুতেই হতে দেবো না। এদিকে সুধা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একটা গাড়ি সুধার গা ঘেঁষে দাঁড়ায়। সুধা খুব রেগে যায়, বলে যে এইভাবে কোনো গাড়ি কারো গা ঘেঁষে দাঁড়ায় নাকি? সুধা দেখে যে সেই গাড়িতে আর কেউ নেই, তেজ আছে। সুধা বলে, ও
এবার বুঝতে পেরেছি গাড়িটার এরকম গতি কেন, গাড়িটা কে চালাচ্ছে সেটা তো দেখতে হবে। তেজ বলে, গাড়ির ড্রাইভিং নিয়ে আমি আপনার কাছে কোনো কথা শুনতে চাই না, চুপচাপ গাড়িতে এসে বসুন। সুধা বলে যে আমার কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমি যখন একা আসতে পেরেছি তখন আমি একা যেতেও পারবো। তেজ তখন বলে, রাস্তার মধ্যে সিন ক্রিয়েট না করে চুপচাপ গাড়িতে এসে বসুন। সুধা বলে, এইরকম বিপুল বিলাসিতায় আমরা বড় হইনি, তাই কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের আছে। এই বলে সুধা হাঁটতে থাকে। তেজও পেছন পেছন গাড়ি নিয়ে যেতে থাকে। সুধা হাঁটতে থাকে আর বলতে থাকে, আমি ওনার হাতের পুতুল নয় যে উনি উঠতে বললে উঠবার, বসতে বললে বসবো। জানি উনি আমাকে সাহায্যও করবে, আবার সেটাকে ফলাও করে দিনরাত আমাকে সেটা নিয়ে কথাও শোনাবে। তেজ তো পেছন থেকে সমানে হর্ন মারতে থাকে। আমি ওনার ফাঁদে পা দেবো না। এই সুধাময়ী না কারো সাহায্য নেবে, না কারো কথা শোনার পাত্রী হবে। এগুলোই বলতে থাকে সুধা আর হাঁটতে থাকে। এদিকে রাস্তা দিয়ে একটা লোক বাইক নিয়ে যাচ্ছে আর তেজকে বলছে, এইভাবে আপনি হর্ন দিচ্ছেন কেন, সামনে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। তেজ তখন বলে, আপনার কি, আপনি এগোন না। তখন লোকটা বলে, দাঁড়ান দেখাচ্ছি মজা। এই বলে তেজের গাড়ির সামনে বাইক নিয়ে দাঁড় করিয়ে দেয়। আর এদিকে লোক জড়ো করতে থাকে, বলে যে দাদা এদিকে আসুন তো, দেখুন একটা মেয়েকে হ্যারাস করছে। বাকি লোকজন তখন এসে বলে, নামুন আপনি গাড়ি থেকে। তেজ তখন গাড়ি থেকে নামে। সুধা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছে। এদিকে লোকজন তো খুব খারাপ খারাপ কথা বলছে তেজকে, দামি গাড়ি আছে কিন্তু ভালো চরিত্র নেই। আর সুধাকে বলে, ম্যাডাম আপনাকে বিরক্ত করছে তাই না। তেজ তখন বলে যে একদম বাজে কথা বলবেন না, আমি আমার স্ত্রীর হাত ধরবো না পিছু নেবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আপনারা এর মধ্যে আসতে যাবেন না। লোকজন শুনে তো খুব অবাক হয়ে যায়। সুধা বলে, হ্যাঁ আসলে আমি ওনার স্ত্রী, আসলে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো তো তাই জন্য। তখন লোকজন বলে, চলো যত সব নাটক, বলে ওখান থেকে চলে যায়। তেজ তখন সুধাকে বলে, উঠুন গাড়িতে। সুধা তখন পেছনে উঠতে যায়। তেজ তখন বলে, এই যে ম্যাডাম আমি আপনার ড্রাইভার নই, পাশে এসে বসুন। সুধা তখন গিয়ে পাশে গিয়ে বসে। তেজ তখন বলে, গাড়িতে কিভাবে বসতে হয় সেটাও জানেন না না। সুধা তখন বলে, কি করে জানবো, আমাদের তো গাড়ি চলার অভ্যেস নেই, আমাদের ভরসা হয় 11 নম্বর বাস। দুটো পাকে দেখিয়ে বলে, অটো ট্রাম রিক্সা এগুলোতেও চড়ি, আপনার মতো দুপা রাস্তা গাড়িতে করে যায় না। সিট বেল্টটা বাঁধতে গিয়ে সুধা বাঁধতে পারে না। তখন তেজ বলে, মুখটা যেভাবে চলে না, এত তাড়াতাড়ি যদি কাজকর্মগুলো করতে পারতেন তাহলে কাজের কাজ হতো। বলে যে দিন আমি করে দিচ্ছি। সুধা কিছুতেই দেয় না। তেজ বলে, কাজটা করতেও পারবেন না আবার করতেও দেবেন না। সুধা কিছুতেই সিট বেল্টটা খুলতে পারে না, জোর করে টানতে থাকে। তেজ বলে, সব কিছু গায়ের জোরে হয় না, ভালোবাসা দিয়েও করতে হয়। তেজ তখন সুধা সিট বেল্টটা বেঁধে দেয়। আর তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামীকালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার শুভ বিবাহের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থেকো তোমরা সবাই, টাটা।